আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৭-এর খ অংশ নিয়ে তোমাদেরকে আলোচনা করব এবং খ অংশের কিছু সাজেশন দেব তোমাদেরকে। খ অংশটা হচ্ছে বেতন ও মজুরি। আমাদের হিসাব বিজ্ঞানের আসলে দ্বিতীয় পত্রের মধ্যে যদি সহজ চ্যাপ্টারগুলো নাম বলতে বলা হয়, তাহলে তোমরা অনায়াসে এই বেতন ও মজুরি এই অংশটার নাম বলবে, এটা আমি আশা করি। কারণ এটা খুব সহজ একটা চ্যাপ্টার। তবে সাজেশন যেহেতু দিব, সাজেশনটা অবশ্যই তোমাদের সলভ করতে হবে এবং সাজেশনটা যদি কমপ্লিট করতে পারো তাহলে কি হবে? তাহলে পরীক্ষার নিয়ে কোনো টেনশন নেই। তো এই সাজেশন ভিত্তিক যে অঙ্কগুলো তোমাদেরকে দেওয়া হবে, এগুলো নিশ্চিন্তে সুন্দরভাবে কমপ্লিট করতে পারলে আর কোনো তোমার সমস্যা নেই। তবে এগুলো যদি সমাধান করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সমাধানের জন্য। তো বেতন ও মজুরির মধ্যে সাজেশন দেওয়ার আগে তোমাদের বেসিক কিছু কথা না বললেই নয়। যাদের এই বেসিক বিষয়টা মাথায় থাকবে তাদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে যাবে। বিষয়টা কি? আসলে আমরা যখন বেতনের কাজ করি, একজন ব্যক্তির বেতনটা কিভাবে নির্ধারণ করা হয়? আসলে আমরা নরমালি যদি একটা প্রতিষ্ঠানের দিকে চিন্তা করি যে একজনকে ৳২০,০০০ বেতনে চাকরি নিয়োগ করা হলো। আসলে মাসে তাকে ৳২০,০০০ দেয়া হলো। এটাই তো আমরা সাধারণত দেখি যে যত টাকা বলা হলো মাস শেষে তত টাকাই দেয়া হলো। আসলে কিন্তু আ তোমার প্রতিষ্ঠিত ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে এবং প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানগুলো আছে সরকার কর্তৃক অনুমোদিত এবং সরকারের সহায়তা আছে, সেক্ষেত্রে কিন্তু এভাবে হয় না আসলে। আসলে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার অনুযায়ী বেতনের কাঠামোটা নির্ধারণ করা হয়ে থাকে। সেক্ষেত্রে কত টাকা বেতন দেয়া হবে সেটা কিন্তু সরাসরি বলা থাকে না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলা থাকে মূল মজুরি, বেসিক স্যালারি। অর্থাৎ তার একটা বেতন স্কেল দেয়া থাকে, মূল মজুরি দেয়া থাকে। সে মূল মজুরির উপর ভিত্তি করে তাকে আরো আনুষঙ্গিক বেশ কিছু সুবিধা দেয়া হয় এবং বেশ কিছু সুবিধা যোগ হওয়ার পরে তারপর কিছু কর্তন বা কেটে নেয় তার বেতন থেকে। এই কিছু সুবিধা যোগ করে কিছু কর্তন কেটে নিয়ে মাস শেষে যে অ্যামাউন্টটা তার থাকে সেটাই তাকে বেতন হিসাবে, নিট বেতন হিসাবে, নিট মজুরি হিসাবে তাকে দেয়া হয়। তাহলে আমরা যদি আ যেকোনো একজন ব্যক্তি যদি তুমি বেসিক দেখো, মূল মজুরি দেখো, যদি সে বলে ৳২০,০০০ সে মূল মজুরিতে চাকরিতে জয়েন করেছে, আসলে মাস শেষে সে ৳২০,০০০ পাবে না। সে প্রায় ৳৩০,০০০ বেশি পাবে। কেন এত টাকা বেশি পাবে? সে মূল মজুরি বা বেসিক ২০,০০০ তো আছে, এর সাথে আনুষঙ্গিক বিভিন্ন সুবিধা, ভাতা, বিভিন্ন ভাতা যুক্ত হবে এবং কিছু কর্তন কেটে নিবে এবং এই ভাতা যুক্ত হয়ে কর্তন কেটে নিয়ে তারপর তাকে নিট মজুরি হাতে ধরিয়ে দেওয়া হবে। ঠিক আছে? কি, কি ভাতা থাকে সাধারণত? তাহলে আমাদের বেতনটা আ মোট বেতনটা আগে নির্ধারণ করতে হয়। এটাকে আমরা উপার্জন সমূহ বলে থাকি। আমরা এটাকে উপার্জন সমূহ দিয়ে কি, কি আমার খাতে উপার্জন হচ্ছে, আয় হচ্ছে সেটাকে আমরা লিখে থাকি। অর্থাৎ উপার্জনের মধ্যে আমরা লিখি উপার্জন, লিখে আমরা বেতন লিখি, মূল বেতন কত বা মূল মজুরি কত। ঠিক আছে? এরপর আমরা কি করি? বাসস্থান সুবিধা। বাসস্থান সুবিধা কত পার্সেন্ট দেয়া হচ্ছে, চিকিৎসা সুবিধা বা চিকিৎসা ভাতা কত দেয়া হচ্ছে, যাতায়াত ভাতা কত দেয়া হচ্ছে, এভাবে বিভিন্ন ভাতা থাকবে। সে ভাতাগুলো কোশ্চেনে দেয়া থাকবে। তোমাকে টেনশন করতে হবে না। কোশ্চেনে বিভিন্ন ভাতাগুলো উল্লেখ করা থাকবে। তুমি জাস্ট সেই ভাতাগুলো বসিয়ে দিবে। মূল মজুরির সাথে ভাতাগুলো যোগ করবে। এরপর কি, কি কর্তন করছে? তুমি কি অগ্রিম কোনো টাকা নিয়েছো কিনা? মানে অগ্রিম টাকা থাকলে সেটা অগ্রিম টাকা কর্তন থাকবে। কোনো কল্যাণ তহবিলে কর্তন থাকলে সেটা কর্তন লেখা থাকবে। কল্যাণ তহবিলে দান করা হয়েছে, কর্তন করা হয়েছে। ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ডে দান করা হয়েছে। ঠিক আছে? কোনো যৌথ তহবিলে বা যৌথ বীমায় দান করা হয়েছে। এরকম দান, কর্তন শব্দটা বলা থাকবে। তার মানে মূল মজুরির সাথে যত ভাতা, সুবিধা এগুলো যোগ করবে আর কর্তন, দান এগুলো মাইনাস করবে। তাহলে তোমার নিট বেতন বা নিট মজুরি বের হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক একটা নিয়ম। এইটার উপর ভিত্তি করে আমরা আসলে অঙ্কগুলো এগিয়ে যাই। তো যাই হোক, বেসিকটা মাথায় রেখে তোমরা অঙ্কগুলো সমাধান করবে। যেগুলো সাজেশন হিসেবে দেওয়া হয়, সেই অঙ্কগুলো তোমরা করলে আশা করি আর কোনো সমস্যা হবে না। সাজেশনটা কমপ্লিট